অংশ বাদ পড়েছিল আর কি। তার মানে আমরা রেড কালার গুলো পড়া হয়ে গেছিল, কিন্তু ইম্পর্টেন্স এবং লাইভ স্টক ট্রেড, লাইভ স্টক ট্রেডটুকু আমি আলোচনা করি নাই। সাধারণত লাইভ স্টক অথবা অ্যানিমেলদের কি কি বৈশিষ্ট্য থাকে এগুলো আস্তে আস্তে বিভিন্ন চ্যাপ্টারে পড়ার সময় অটোমেটিক চলে আসবে। কিন্তু ইম্পর্টেন্স অফ এনিম্যাল অ্যান্ড পোল্ট্রি ব্রিডিং ইন বাংলাদেশ পার্সপেক্টিভ এরকম মাঝে মাঝে প্রশ্ন অনেক সময় দিয়ে দিতে পারে বা দিয়ে দেওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে। আচ্ছা, তার মানে এই জন্য আমি লেকচার আউটলাইনটা আগে খালি ওই যে টার্মিনোলজি এবং রবার্ট ব্যাকওয়েল যে আছে, ওই যে উনি যিনি অবদান রেখেছিলেন সেই অংশটুকু নিয়ে পড়াইছিলাম, কিন্তু এখন আমি ওইটুকু একটু ইনক্লুড করেছি, জাস্ট খালি হেডলাইন গুলো বলে চলে যাব, কারণ হলো এগুলো তোমরা পারবা বা পড়া আছে, খুব কঠিন কোনো কিছু না। জাস্ট খালি একটা জিনিস লিখতে গেলে যেভাবে গুছিয়ে লিখতে হয় সেই জিনিসটাকে এখানে ইনক্লুড করে দেওয়া হয়েছে আর কি। আচ্ছা, চলে এসেছি মনে হয়, খেয়াল করে দেখো। চার মানে রবার্ট বেকওয়েলের অবদান কি ছিল সেটা আমরা পড়েছিলাম। এই যে খেয়াল করে দেখো, ইম্পর্টেন্স অফ অ্যানিম্যাল অ্যান্ড পোল্ট্রি ব্রিডিং বাংলাদেশ পার্সপেক্টিভ, বাংলাদেশের আসপেক্টের গুরুত্বটা কি, তাই না? খেয়াল করে দেখো, ইমপ্রুভমেন্ট অফ দ্য প্রোডাক্টিভিটি, তাই না? যদি এনিম্যাল এবং পোল্ট্রি ব্রিডিং করে মানে উন্নত জাতের ব্রিড অথবা জাত তৈরি করা হয়, তারপর সেগুলো থেকে মানে বেশি করে কি মিল্ক, মিট এবং এগ পাওয়া যাবে, তাই না? গেল এটা একটা। তারপরে ইমপ্রুভমেন্ট অফ দ্য প্রোডাক্টিভিটি, তারপর হলো ফুড সিকিউরিটি অ্যান্ড নিউট্রিশন, মানে খাদ্যের অভাব হবে না, পুষ্টির অভাব হবে না। তার মানে অভাব হবে না মানে সহজে পাওয়া যাবে, ইনক্রিজ দ্য অ্যাভেলেবিলিটি অ্যান্ড অ্যাফোর্ডেবিলিটি অফ দিস ফুড, সহজে পাওয়া যায়, সহজলভ্য যেগুলো, তাই না? গেল। তারপর হলো ইকোনমিক ডেভেলপমেন্ট, সবাই ধনী হয়ে যাবে, সবার টাকা পয়সা হবে। আগে অনেক মানুষের বাসায় ফ্রিজ টিজ কিছু ছিল না, এখন দেখবো যে অনেক নিম্নবিত্ত মানুষের বাসায় ফ্রিজ আছে, এবং ফ্রিজের মধ্যে দেখবো 8-10 দিনের মাছ মাংসের খাবার দাবার রিজার্ভ করা আছে, তাই না? খেয়াল করে দেখো তাহলে, লাইভ স্টক কন্ট্রিবিউট সিগনিফিকেন্টলি টু দ্য জিডিপি অফ বাংলাদেশ, তাই না? এনহান্স ফার্মার্স ইন থ্রু হায়ার প্রোডাকশন, যদি তার মানে মিল্ক প্রোডাকশন, মিট প্রোডাকশন অথবা অন্যান্য এগ প্রোডাকশন সবগুলো যদি বেড়ে যায়, তাহলে তার ইনকামটা বেড়ে যাবে, তাই না? ইকোনমিক ডেভেলপ মানে কোনো একটা ব্যক্তির অথবা ফ্যামিলির ইনকাম যদি বেড়ে যায়, আলটিমেটলি মানে মানে পুরো দেশের ইনকামটা কি হয়ে যায়, একটু ধনী হয়ে যায়, মানে একটু মানে উন্নয়নশীলের দিকে চলে যায় আর কি, তাই না? তারপরে এমপ্লয়মেন্ট জেনারেশন, মানে চাকরি বাকরির সুযোগ হয়ে যায়। খেয়াল করে দেখো, ক্রিয়েটস জব ইন ফার্মিং, ফিড প্রোডাকশন, প্রসেসিং এন্ড মার্কেটিং ইত্যাদি ক্ষেত্রে, যখন তোমার মানে বিভিন্ন সেক্টর গুলো মানে এনিম্যাল আর পোল্ট্রি রিলেটেড বিভিন্ন সেক্টর ডেভেলপমেন্ট হয়ে যাবে, তখন দেখা যায় যে কর্মসংস্থানের সুযোগ হয়ে যাবে আর কি। অ্যাডাপ্টেশন টু দ্য লোকাল এনভায়রনমেন্ট, এনিম্যাল অ্যান্ড পোল্ট্রি ব্রিডিং এর মাধ্যমে উন্নত যে ব্রিড গুলো তৈরি হবে, তারা লোকাল এনভায়রনমেন্টে সহজে কি অ্যাডাপ্ট হতে পারবে আর কি। তারপরে 6 নম্বরে চলে আসি, ইফিসিয়েন্ট ইউজ অফ দ্য রিসোর্সেস, মানে কেউ আমাদের মানে কিছু মানুষ আছে অথবা কিছু পশু আছে, খেয়াল করে দেখবা এরা জম্মের খাবার খায় কিন্তু মোটা তাজা হয় না। আমার ওয়াইফ প্রায় আমার কয় যে কি মানে খাও তো ভালোই, কিন্তু বডির এই অবস্থা কেন, তাই না? তার মানে মানে ফুড ফুড কনভার্সন রেশিও বা এরকম কিছু একটা আছে, বা ইফিসিয়েন্সিটা খুব একটা ভালো না, তাই না? দেয়ারফোর এনিম্যাল এন্ড পোল্ট্রি ব্রিডিং এর মাধ্যমে উন্নত জাতের মানে মানে যদি জাত ডেভেলপমেন্ট করা হয়, ভালো ব্রিড যদি ডেভেলপমেন্ট করা হয়, তাহলে কি করবে তারা, কি এনিমেলস কনভার্ট ফিড ইনটু মিট, মিল্ক এন্ড এগস মোর এফিসিয়েন্টলি, তারা যা খাবে সেই পরিমাণ অথবা তার চেয়ে বেশি আউটপুট দিবে, ঠিক আছে। সাপোর্ট টু স্মল হোল্ডার ফার্মার্স, খেয়াল করতে ছোট ছোট ফার্মার যারা আছে, যারা কি হলো ইমপ্রুভ ব্রিডস কি প্রোভাইড কুইক রিটার্নস, মানে অল্প ইনভেস্ট করে, মানে কিছু কিছু ফার্মার্স আছে গরিব যারা, তারা অল্প মানে অল্প পরিমাণ ইনভেস্ট করবে, বেশি আউটপুট আসবে, কিন্তু সেটা লং টার্ম না, বেশি দেরি হবে না, তাড়াতাড়ি যাতে আসে সেই মানে সেরকম একটা সাপোর্ট এখানে মানে এরকম হতে পারে আর কি। তারপরে কি এক্সপোর্ট পটেনশিয়াল, ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ দ্য অ্যানিমাল প্রোডাক্ট, দেয়ারফর আমরা করতে পারি কি এক্সপোর্ট করতে পারি এখান থেকে মিল্ক, মিট, এগ অথবা অন্যান্য জিনিসগুলো যেগুলো ইমপ্রুভমেন্ট মানে কি হয়, ওইগুলো আমরা এক্সপোর্ট করতে পারি বাইরে, দেশের বাইরে অথবা অন্যান্য জায়গায়। জেনেটিক কনজারভেশন মানে জেনেটিক রিসোর্স গুলো, উন্নত জাতের মানে যে ব্রিড গুলো হবে অথবা লোকাল যে ব্রিড গুলো আছে যারা যারা জেনেটিক্যালি মানে ভ্যালুয়েবল, সেগুলোকে তুমি কি করতে পারবা, সংরক্ষণ করে রাখতে পারবা। ব্রিডিং প্রোগ্রামস অলসো হেল্প কনজার্ভ ইন্ডিজেনাস জেনেটিক রিসোর্সেস, দেশীয় যে জেনেটিক রিসোর্স গুলো আছে, দেশি যে সমস্ত মানে এনিমেল আছে অথবা এনিমেল আছে, তাই না, এদের কি জেনেটিক গুলো মানে কি তুমি পাইলে ব্রিডিং এর মাধ্যমে কনজার্ভ করে রাখতে পারো, তাই না? এই ছিল। আর একটা হলো কি ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, তাই না, স্ট্রেংথেন দ্য অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রিয়াল সেক্টর গুলো কি ডেভেলপমেন্ট,
এই 10টা পয়েন্টে জাস্ট খালি আমি একটু গুছানোর চেষ্টা করেছি। তোমরা এগুলো একটু মনে রেখে লেখার চেষ্টা করবা যদি পরীক্ষায় থাকে আর কি, অথবা এর চেয়ে ভালোভাবে যদি পারো গুছিয়ে তোমরা পড়ে ফেলাবা আর কি। ঠিক আছে, কমন একটা আইডিয়া। তার মানে এই চ্যাপ্টার থেকে যেটুকু পড়ানো হয়েছিল সেটাতে আমি গেলাম না, যা পড়ানো হয় নাই বা নতুন অ্যাড করেছি সেটুকু নিয়ে একটু হালকা ব্রিফিং করার চেষ্টা করেছি আর কি। এরপরে তার মানে এরপরে ছিল আমাদের ব্রিডিং মেথড। মানে সিলেবাসে খেয়াল করে দেখো, এই চ্যাপ্টারটা মানে আমাদের এক হয়েছে, তারপর হলো ব্রিডিং মেথড। ব্রিডিং মেথডের মধ্যে আমরা ম্যাটিং সিস্টেম, এখানে ব্রিডিং সিলেবাসে যে জিনিসটা দেখতে পাচ্ছি এই জায়গায় মেটিং সিস্টেম আছে, তারপরে ইনব্রিডিং আছে, ইনব্রিডিং কোফিসিয়েন্ট আছে, ইনব্রিডিং ডিপ্রেশন আছে, এবং কি অ্যাপ্লিকেশন আছে। তার মানে এখানে আচ্ছা, এই যে আমরা এর আগে 3টা না 2টা ক্লাসে আমরা মেটিং সিস্টেমটা পড়েছিলাম, তাই না? অথবা ব্রিডিং সিস্টেম পড়েছিলাম। ব্রিডিং সিস্টেমের মধ্যে যে জিনিসটুকু পড়া হয়েছিল ওই জায়গায় যদি যাই, খেয়াল করে দেখো, এই 5টা টপিক 6টা টপিক আমরা পড়েছিলাম। এর মধ্যে ছিল কি ইনব্রিডিং, কি এনিম্যাল ব্রিডিং এর ডেফিনেশন ছিল, মোনোগ্যামি, প্রমিসকুইটি, পলিগ্যামি, এনিম্যাল মেটিং মেথড, এবং সিস্টেমস অফ দা ব্রিডিং অথবা ব্রিডিং সিস্টেম। এইগুলো আমরা 2টা বা 3টা বা একটা ক্লাসে আমরা শেষ করার চেষ্টা করেছি। গেল, এর সাথে খেয়াল করে দেখো সিলেবাসে যে জিনিসটুকু রয়েছে, ইনব্রিডিং। ইনব্রিডিংটা কি এই ব্যাপারে মানে আলোচনা করতে বলা হয়েছে। তারপর হলো কি ইনব্রিডিং কোএফিসিয়েন্ট, ইনব্রিডিং কোএফিসিয়েন্টটা কি, আবার ইনব্রিডিং ডিপ্রেশনটা কি, এবং ইনব্রিডিং এর অ্যাপ্লিকেশনটা কি। মানে ইনব্রিডিং নিয়েই একটু এখানে মানে লাস্টের মানে পার্টটুকুকে মানে গুরুত্ব দিয়ে দেওয়া হয়েছে এই জায়গায়। তার মানে মেটিং সিস্টেমের আন্ডারে আমরা যে 6টা টপিকস পড়েছিলাম, এই 6টা টপিক্সের মানে তাহলে আমরা 6 নম্বরে যদি চলে যাই, হ্যাঁ 6 নম্বরেই চলে যাই, লাস্টের দিকে আমরা যে অংশটুকু পড়েছিলাম সেই জায়গায় যায় আগে। বলা মালিক বলতেছে আমার শোনা কি পড়াইছে পারলে ভাই ওই দেখতে থেকে আর দিয়ে না কাল ভিডিও খাওয়া চলে গেলে টিউটার থেকে না আচ্ছা কি মন বলছে তা বলি খুলে বলছি কিছু দিন আগে চেষ্টা করবো তো ये साल कागज के लिए सेलेक्ट करो আচ্ছা, তাহলে এবার চলে আসি, খেয়াল করে দেখো 6 নম্বরে যে জিনিসটা ছিল, তাই না, সিস্টেম অফ দ্য ব্রিডিং অথবা ব্রিডিং সিস্টেম, এইটা আবার ছিল 4 ভাগে ভাগ। একটা ছিল পিওর ব্রিডিং, অথবা এটাকে পিওর ব্রিডও বলা হয়, তারপর ক্রস ব্রিডিং, আউট ব্রিডিং, এবং এর একটা পার্ট মানে 4 মানে ব্রিডিং সিস্টেমটা 4 প্রকারের মধ্যে একটা ছিল ইনব্রিডিং, তাই না? এই আমার কথা কি শোনা যাচ্ছে নাকি যায় না? জি স্যার, শোনা যায়। আচ্ছা, তাহলে এবার তাহলে চলে আসি। তার মানে হলো কি ইনব্রিডিং নিয়ে আমরা কিন্তু হালকা কিছু আলোচনা করেছিলাম, তাই না? আচ্ছা, ওই জায়গাতেই চলে যায় তাহলে আমরা। পিওর ব্রিড কি, এর সুবিধা অসুবিধা কি, মানে তারপরে ব্রিড, ক্রস ব্রিড, তারপর হলো কি আউটব্রিড। আমরা দেখছিলাম কিছু ফিগার দেখছিলাম, তারপর আসি ইনব্রিডিং, তাই না? এই জায়গায় যে জিনিসটুকু আমরা পড়েছিলাম কি ইনব্রিডিংটা কি, মেটিং অফ দা ক্লোজলি রিলেটেড ইন্ডিভিজুয়ালস, তাই না? মানে কাছাকাছি বংশ অথবা একই বংশের ইন্ডিভিজুয়ালদের মধ্যে যখন মিটিং হবে তখন সেটাকে বলতেছি আমরা ইনব্রিডিং, তাই না? আচ্ছা, এখানে হালকা একটু আসছিল ইনব্রিডিং কোএফিসিয়েন্ট, আমি ডিটেইলস এক্সাম্পল সহ যাব, কারণ হলো সিলেবাসে ইনব্রিডিংটাকে অনেক গুরুত্ব দিয়েছে, তাই না? ইনব্রিডিং বা ইনব্রিডিং কোএফিসিয়েন্ট, ইনব্রিডিং ডিপ্রেশন, তারপর এবং ইনব্রিডিং এর অ্যাপ্লিকেশন দিয়েছে। এই জন্য এই অংশটুকু একটু ভালো করে পড়তে হবে আর কি। যাক, আমরা এর আগে তোমাদেরকে যে অংশটুকু বা আমরা যে অংশটুকু আলোচনা করেছিলাম ইনব্রিডিং সম্পর্কে আলোচনা করা হয়েছিল, এবং এর সাথে অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেস পড়া হয়েছিল আর কি। ঠিক আছে, ব্রিডিং সিস্টেমের আন্ডারে 4টা ছিল, 4টার মধ্যে একটা ছিল ইনব্রিডিং, এবং এই ইনব্রিডিং এর মধ্যে ইনব্রিডিং সম্পর্কে একটু আলোচনা করা হয়েছিল এবং সুবিধা অসুবিধা পড়ানো হয়েছিল আর কি, তাই না? এর সাথে কিছু টাইপস পড়া হয়েছিল, ক্লোজ ব্রিডিং এবং লাইন ব্রিডিং। আচ্ছা, যাক, এগুলো যদি মনে থাকে ভালো, মনে না থাকলে একটু মানে দেখে নিবা আর কি। আবার এর টাইপস মানে যাক মানে ওই পর্যন্তই ছিল আর কি, ওটা 2 প্রকারের ছিল। কি জানি দেখলাম, ক্লোজ ব্রিডিং এবং লাইন ব্রিডিং এই প্রকারের ছিল।
আর এটা অ্যাট এ গ্লান্স ছিল, এটা তোমাদের শীটের মধ্যে আমি দিই নাই। এবার তাহলে চলে আসি ইনব্রিডিং। তার মানে এই জায়গায় যেহেতু 6 নম্বরে যেহেতু ইনব্রিডিং নিয়ে আলোচনা করা হয়েছে, ওইটাকে একটু এদিক ওদিক করে উল্টাপাল্টা করে বা নিজের মতো করে গুছিয়ে লিখে ফেলবো ইনব্রিডিং এর ডেফিনিশন, ঠিক আছে? আচ্ছা, সেরকমই এখানে একটু আমি আলোচনা করে দেওয়ার চেষ্টা করেছি আর কি। যাক, ওইখান থেকে তোমরা ওই অংশটুকু বোঝানো হয়েছে, ওই অংশটুকুর উপর ভিত্তি করে এই অংশটুকু পড়বা, ওইটাও পড়বা, এটাও পড়বা, দুইটা থেকে একটু নিজের মতো করে গুছিয়ে রাখার চেষ্টা করবা, ঠিক আছে? তাহলে ইনব্রিডিং থেকে আমরা চলে আসলাম, বের হয়ে গেলাম ইনব্রিডিং। তারপর হলো ইনব্রিডিং কোএফিসিয়েন্টটা আসলে কি। তার মানে এমনি নর্মালি যে ইনব্রিডিংটা আমরা যেটা দেখেছি, ক্লোজলি রিলেটেড ইন্ডিভিজুয়ালস এর মধ্যে মিটিং করা হইলে এখান থেকে যে অফস্প্রিং গুলো আছে এদের কি হয়, মানে একটু ঝামেলা হয়, মানে বিভিন্ন অসুখ বিসুখ হয়, এই সেই হয়, অমুক হয় তমুক হয়, বিভিন্ন ঝামেলা হয়। আব্বা আম্মার মতো অনেক সময় হয় না, আবার কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু এনিমেলের ক্ষেত্রে হয়, ভালো থাকে। কিন্তু ম্যাক্সিমাম মানে কি ক্রসিং এর ক্ষেত্রে হয়, মানে কনসেনগুইনিয়াস অর ক্লোজলি রিলেটেড ইন্ডিভিজুয়ালস এর মধ্যে মিটিং করা হয়, তখন এদের অপশন গুলোর একটু ঝামেলা হয়, ঠিক আছে? যাকে হার্মফুল ডিসিসিভ জিনগুলো এগুলো চলে হয়ে যায় আর কি। আচ্ছা, যাক, পরে আসতেছি। এর কনসিকুয়েন্স সম্ভবত এখানে দিয়েছে, খেয়াল করতে, গ্রেটার জেনেটিক সিমিলারিটি, হোমোজাইগোসিটি, মানে মানে যেহেতু ওরা একই বংশের, দাদা বা না মানে দাদার বা পরদাদার বংশে একই হওয়ার কারণে এদের একই রকম জিনগুলো চলে আসে, তখন একই রকম জিনগুলো কাছাকাছি অলমোস্ট একই রকম হয়ে যায়, তখন তাদেরকে আমরা বলি কি গ্রেটার জেনেটিক সিমিলারিটি অথবা হোমোজাইগোসিটি ডেভেলপ করে। এতে হয় কি, স্পেসিফিক যে বৈশিষ্ট্যগুলো আছে এটা খারাপও হতে ভালো ভালো হতে পারে, এটা ফিক্সড হয়ে যায়, ঠিক আছে? একই রকম, মানে বাবা এবং মায়ের জিন দুইটা একই রকম। আমরা যে অ্যালিল যে এরকম করেছি, অল্টারনেট ফর্ম অফ এ জিন, তাই না? একটা জিনের দুইটা রূপ। একই ভাবে হয় কি, তোমার ইনব্রিডিং এর ক্ষেত্রে ওই জিন দুইটাই একই রকম হয়ে যায়, অলমোস্ট কাছাকাছি হয়ে যায়। এখন এটা অনেক সময় ভালো হয়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা খারাপ হয়ে যায়। হার্মফুল রিসেসিভ জিনগুলো যদি তোমার হোমোজাইগাস কন্ডিশন অবস্থায় চলে আসে, তখন কি হয়ে যায়, এদের ফার্টিলিটি রিডিউস হয়ে যায়, গ্রোথ রেট কমে যায়, তারপর হলো কি অসুখ বিসুখ বেশি হয়, এবং জেনেটিক বিভিন্ন জেনেটিক ডিজিজ গুলো একদম পার্মানেন্টলি ফিক্সড হয়ে যায়, আর এগুলো শেষ হয় না। বেশ গেল। যাক, এটা ইনব্রিডিং দিয়ে ওভারঅল একটু মানে হাবাজাবা আলোচনা আর কি। এবার চলে আসি কোএফিসিয়েন্টটা কি। মানে ইনব্রিডিং কোএফিসিয়েন্ট এবং ইনব্রিডিং ডিপ্রেশন দুইটা কিন্তু আলাদা জিনিস। চলে আসি কোএফিসিয়েন্টটা কি, খেয়াল করে দেখো। ইনব্রিডিং কোএফিসিয়েন্টটা হলো কি, মানে F1 হয়েছে, F1 মানে তো অফস্প্রিং, তাই না, বেবি। এই যে বেবিটা হয়েছে, এই বেবি নিশ্চয়ই তো প্যারেন্টের কাছ থেকে আসছে, যে মেল এবং ফিমেল ক্রসিং এর মাধ্যমে আসছে। এখন এই যে মেল ফিমেলের যে ক্রসিং হইলো অথবা অফস্প্রিং এর যে প্যারেন্ট, এরা কতটুকু কাছাকাছি রিলেটেড, কি পরিমাণ কাছাকাছি রিলেটেড, এটা যেভাবে মেজার করা হয় বা যেভাবে মানে মানে আইডিয়া নেওয়া হয়, সেটাকে আমরা বলি কি ইনব্রিডিং কোএফিসিয়েন্ট। খেয়াল করে দেখো, মেজার্স হাউ ক্লোজলি রিলেটেড দ্য প্যারেন্টস, মানে প্যারেন্টস গুলো কিরকম কাছাকাছি বা কিরকম ক্লোজ, তাই না? এনিমেলের ক্ষেত্রে যখন হয় কি, তাই না, যে মানে একটা গাভী থেকে 3টা বাচ্চা হয়েছে, এই 3টার মধ্যে দেখা যায় যে মানে মানে এদের মধ্যে আবার ক্রসিং করা হয়, তাই না? যেটা মানে এদের মধ্যে ক্রসিং করা, আবার দেখা যায় যে যেই গাভী থেকে এই 3টা বেবি হয়েছে, এখন ওই গাভীর যে মা ছিল বা যার কাছ থেকে তাদের জন্ম, ওইটা থেকে যখন 2টা গাভী মানে 2টা বাচ্চা হয়েছে, 2টাই ফিমেল, এবং এরা যখন বড় হয়ে এদের কাছ থেকে যখন হয়, তখন কিন্তু ওটা একটু একটু ডিস্টেন্টলি হয়, কিন্তু সিবলিং যারা হয় তাদের মধ্যে কিন্তু তোমার কি হয়ে যায়, ওইটা মানে ইনব্রিডিংটা একটু বেশি হয়ে যায়। ওই জন্যই বলতে যাচ্ছে মেজার্স হাউ ক্লোজলি রিলেটেড দ্য প্যারেন্টস, মানে প্যারেন্টস গুলো কিরকম কাছাকাছি, তার একদম একই বংশের একই মায়ের পেট থেকে আসে নাকি আলাদা আলাদা মায়ের পেট থেকে আসে। সালাম আলাইকুম। ও ওরে, আচ্ছা, ঠিক ঠিক আছে, ঠিক আছে, যাও ও টিচার আসছে, ও টিচার আসছে বাসায়, মানে রিপন আসবে না? হ্যাঁ, কি আব্বা? ঠিক আছে, ঠিক আছে, রাখলাম আব্বা, ঠিক আছে, ঠিক ঠিক আছে। আচ্ছা, যে জায়গায় ছিলাম, তাহলে কথা হইলো যে ইনব্রিডিং, তার মানে হইলো অফস্প্রিং যাতে পাবো, এই অফস্প্রিং এর যে মানে ক্যারেক্টারিস্টিক্স অথবা বায়োলজিক্যাল ফিটনেসটা সাধারণত কমে যায়।
নর্মাল প্যারেন্টসে যা আছে অফস্প্রিং এর মধ্যে যদি তার চেয়ে কমে যায় তখন আমরা তাকে বলবো ইনব্রিড। কিন্তু ইনব্রিডিং প্রসেসটা হলো ইনব্রিডিং, এবং মানে যে F1টা হয়েছে F1টাকে বলা হয় ইনব্রিড। হাইব্রিড যেরকম ওই রকম ইনব্রিড। আচ্ছা, এখন এটা হলো কি যে তুমি মানে ওই প্যারেন্টস গুলো কতটুকু কাছাকাছি রিলেটেড, এটা কিন্তু খেয়াল করে দেখো সেন্টেন্সটা, মেজার্স হাউ ক্লোজলি রিলেটেড দ্য প্যারেন্টস, তাই না? প্যারেন্টস গুলো কিরকম কাছাকাছি রিলেটেড অফ অ্যান ইন্ডিভিজুয়ালস আর, একটা ইন্ডিভিজুয়াল অথবা একটা F1 এর যে প্যারেন্ট গুলো ছিল তারা কতটুকু কাছাকাছি রিলেটেড, এই জিনিসটুকু কিন্তু বোঝানো হয়েছে কি ইনব্রিডিং কোএফিসিয়েন্ট। আচ্ছা দাঁড়া, আচ্ছা গেল, তারপরে চলে আসি। আচ্ছা, আবার আরেকটু ব্যাখ্যা দিয়েছে এই জায়গায়। প্রবাবিলিটি ইনব্রিডিং কোএফিসিয়েন্টটা কি তাহলে? প্রবাবিলিটিকে অ্যাপ দিয়ে, অনেক বইয়ে অ্যাপ দিয়ে প্রকাশ করে, অনেক সময় অনেকে আবার অ্যাপ এমনি বর্ণনা লেখে আর কি, ইনব্রিডিং বানান করে লেখে। প্রবাবিলিটি দ্যাট টু এলিলস এট এ পার্টিকুলার জিন লোকাস ইন অ্যান ইন্ডিভিজুয়ালস আর আইডেন্টিক্যাল বাই ডিসেন্ট। মানে হইলো কি যে ইনব্রিডিং কোএফিসিয়েন্টটা হলো যে F1 বা ইনব্রিডটা প্যারেন্টের মানে মেল ফিমেল দুইজনের ক্রসিং এর ফলে হয়েছে, মেল ফিমেল যাদের মধ্যে ক্রসিং হয়েছে এরা হলো প্যারেন্ট। এখন এদের যে প্যারেন্ট গুলো আছে স্পেসিফিক কিছু কিছু জিনের ক্ষেত্রে দেখা যায় যে মেল এবং ফিমেলের জিনটা অলমোস্ট একই রকম, মেলে যা আছে ফিমেলেও তাই আছে। ওদের অবস্থা এরকম হয়ে গেছে কারণ হলো ওদের ফোর ফাদার বা এদের আগের যে বংশধরা তারা ছিল একজনের কাছ থেকে তাদের উৎপত্তি হয়েছে। এই জিনিসটাকে বুঝাইতে চেয়েছে প্রবাবিলিটি দ্যাট টু এলিলস এট এ পার্টিকুলার জিন লোকাস ইন অ্যান ইন্ডিভিজুয়ালস আর আইডেন্টিক্যাল, তারা হলো আইডেন্টিক্যাল। মানে তার মানে হিউম্যান মানে সে অ্যানিমেলের ক্ষেত্রে ধরে 15,000 জিন আছে কোনো একটা মানে মানে কাউয়ের মধ্যে, তাই না? 15,000 জিনেই কিন্তু একই রকম হবে না, তাই না? এর মধ্যে কিছু কিছু জিন মানে 100, 150, 200 জিন বা 50টা 60টা জিন একেবারে আইডেন্টিক্যাল হয়ে যায়। ও সালাম আলাইকুম নাফি। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আঙ্কেল আসছো তুমি? না সমস্যা নাই, আজকে আসার দরকার নাই, কালকে শুনি ওরা আবার ওই যে নানুর বাসায় যাবে আর কি, ঠিক আছে? সমস্যা নাই, ঢাকা থেকে এসে টায়ার্ড হয়ে যাবো, আসার দরকার নাই, রেস্ট করো, ঠিক আছে? আচ্ছা ঠিক ঠিক, আমি আছি, ভালো আছি, আমি কুষ্টিয়া আসছি, ঠিক আছে? রাখলাম, পরে কথা হবে, ঠিক আছে নাফি? আচ্ছা ওকে, আল্লাহ, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, এই ইনব্রিডিং কোএফিসিয়েন্টটা মোটামুটি বুঝছো যা বলছি? আরো কিছু এক্সাম্পল আছে, সামনের দিকে যাচ্ছে আস্তে আস্তে করে। সামিউল ঠিক আছে না ঠিক নাই? ঠিক আছে স্যার। আচ্ছা, এবার তাহলে সামনের দিকে একটু খেয়াল করে দেখো। ইট টেলস আস অথবা টেলস ইউ হাউ মাচ ইনব্রিডিং এজ অকার্ড, মানে কিরকম ইনব্রিডিং ঘটছে আর কি। কারণ বাবা মার মধ্যে সিমিলারিটি যেরকম থাকে সেই সিমিলারিটি তো তোমার অফস্প্রিং এর মধ্যে বা বাচ্চার মধ্যে আসবে। দেখো এখানে খেয়াল করে দেখো যে ইফ প্যারেন্টস আর আনরিলেটেড, যদি মানে 15,000 জিনের মধ্যে কোনো জিনেই ওদের মধ্যে মিল নেই, সবই আলাদা আলাদা, তখন ইনব্রিডিং কোএফিসিয়েন্ট তোমার 0 হয়ে যায়। ইফ প্যারেন্টস আর রিলেটেড দেয়ারফর তখন তোমার একটা ভ্যালু আছে, মানে 0-র চেয়ে বড় হয়ে যায়। আচ্ছা তাই না? আচ্ছা, তারপরে পরেরটাতে চলে আসি, কি বলতেছে? মোর ক্লোজলি রিলেটেড দি প্যারেন্টস হায়ার, মোর ক্লোজলি মানে তো এটা তো আমরা জানি, তাই না? প্যারেন্টসরা যত কাছাকাছি রিলেটেড হবে ইনব্রিডিং কোএফিসিয়েন্টটা তত বাড়বে, তাই না? আচ্ছা চলে যায়, ও এটা তো বড় করি নাই আর কি। আচ্ছা, এবার তাহলে চলে আসি, খেয়াল করে দেখো রেঞ্জেস অফ দা ভ্যালু, মানে ইনব্রিডিং কোএফিসিয়েন্টের ভ্যালু গুলো খেয়াল করে দেখো। মানে এফ এর ভ্যালু যদি 0 হয়ে যায় কোনো ইনব্রিডিং নাই, ঠিক আছে? এর থেকে আস্তে আস্তে মানে 0 থেকে 1 পর্যন্ত হয় সাধারণত। খালি যদি এফ এর ভ্যালুটা অথবা ইনব্রিডিং কোএফিসিয়েন্ট যদি 1 হয়ে যায় তাহলে তারা কমপ্লিটলি ইনব্রিড, মানে 100% জিন প্যারেন্টস এর মধ্যে, মেল এবং ফিমেল প্যারেন্টস এর মধ্যে 100% জিনের মিল হয়েছে। এটা খুব রেয়ার হয়ে যায়, খুব রেয়ার। এটা সাধারণত 100-এ 100 হয় না। কারণ হলো যে এদের মধ্যে একই মায়ের কাছ থেকে অথবা একই বাপ মার কাছ থেকে জন্ম নেওয়ার ফলে আস্তে আস্তে স্লোলি সেল ডিভিশন যখন হয় তখন এদের মধ্যে কিন্তু ক্রসিং ওভার হওয়ার ফলে ওই জিনগুলো পাল্টে যায়, মানে মানে এক্সচেঞ্জ হয়ে যায়, উল্টা পাল্টা হয়ে যায়, একটু না একটু পরিবর্তন হয়। সৃষ্টিকর্তা এমন সিস্টেম ডেভেলপ করেছেন যে
যাই হোক না কেন, ইনব্রিডিং এনিমেলের ক্ষেত্রে একই মায়ের পেট থেকে আসা দুইটা বেবি, মানে দুইটা ইসের মধ্যে, তাই না, অফস্প্রিং এর মধ্যে, সিবলিং এর মধ্যে যখন ক্রস হয়, তাদের জেনেটিক মেটেরিয়াল কিন্তু 100% এক থাকে না। এই যে তারা মানে জাইগট থেকে ডেভেলপমেন্ট হয়ে আস্তে আস্তে যে পর্যায়ে আসছে, এদের মধ্যে ক্রসিং ওভার হয়ে এই হয়ে সেই হয়ে হাবা জাবা হইতে হইতে গেমেট ফর্মেশনে সময় দেখা যায় যে কিছু না কিছু চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। এই জন্য 100% জিন কিন্তু একরকম হয় না। যাক, তার মানে হলো কি 0 থেকে 1 পর্যন্ত, আর মাঝামাঝি হলে তো বুঝতেই চাও আর কি। যাক, এখানে বেশ কিছু আর কিছু এক্সাম্পল দিয়েছে, এটা তোমরা একটু পড়ে নিবা, তাই না। তাহলে ইনব্রিডিং কোএফিসিয়েন্ট, এটার এক কথায় যদি বলতে চাই তাহলে বলবো যে ইনব্রিডটা যে আছে বা F1টা যে হয়েছে, এর বাবা মায়ের মধ্যে সিমিলারিটি কিরকম অথবা ডিসিমিলারিটি কিরকম, এটাই হলো তোমার কোএফিসিয়েন্ট। যাক, এখান থেকে বিদায় নিলাম। তারপরে চলে আসে এবার হলো কি ইনব্রিডিং ডিপ্রেশন। তার মানে আগেই বলা হয়েছে ডিপ্রেশন মানে কি, মানে প্যারেন্টস এর যে ক্যারেক্টারিস্টিক ছিল F1টা যে হয়েছে, প্যারেন্টস এর যতগুলো খারাপ বৈশিষ্ট্য ছিল মায়ের গুলোও ছেলের মধ্যে আসছে, আর বাপের গুলোও ছেলের মধ্যে চলে এসেছে, তাই না। তার মানে সবই যখন চলে আসে এজ এ রেজাল্ট বাবা মার, মানে ও F1 কে যখন বাবার সাথে তুলনা করবা তাহলে বাবা ভালো, F1 খারাপ, ছেলে মানে F1 খারাপ। F1 কে যখন মায়ের সাথে তুলনা করবা এই দুইজনের মধ্যে তখন দেখা যায় যে মা ভালো ছেলে খারাপ, মানে ছেলের ভিতরে দুইজনেরই খারাপ, F1 এর ভিতরে দুইজনের খারাপ বৈশিষ্ট্যগুলো চলে এসেছে, তখন সেটাকে বলা হয় ডিপ্রেশন, ইনব্রিডিং ডিপ্রেশন। ইনব্রিডিং এর ফলে ডিপ্রেশন হয়ে গেছে, তাই না। খেয়াল করে দেখো, তারপরে আগের জিনিসটা এখানে বলবেন যে রিসেসিভ জিনগুলো চলে আসার পর এরকম হয়ে যায়, এবং ইনব্রিডিং ডিপ্রেশন যদি হয়ে যায় তাহলে লোয়ার ফার্টিলিটি, অথবা এর আগে একটু আলোচনা করে যে গ্রোথ রেট কমে যায়, এই যাওয়া হয়। তার মানে সহজভাবে যদি ইনব্রিডিং ডিপ্রেশনে যে খেয়াল করে দেয় রিডাকশন ইন বায়োলজিক্যাল ফিটনেস, তাই না, সাচ এজ গ্রোথ কমে যাবে, রিপ্রোডাকশন কমে যাবে, সার্ভাইভাল রেট কমে যাবে, ওভারঅল হেলথ তোমার ভালো হবে না, ইত্যাদি ইত্যাদি। মানে বায়োলজিক্যাল যে ফিটনেসটা আছে সেটা কি হয়ে যায়, স্লোলি দুর্বল হয়ে যায়, হ্যাংলা পাতলা হয়ে যায়। আমরা যেমন অনেকদিন ধরে খাওয়া দাওয়া না করার ফলে কি হয়ে যায়, হ্যাংলা পাতলা হয়ে যায়, তিলে নিঃশেষ হয়ে যায়, সেই অবস্থা হয়ে যায় আর কি, ঠিক আছে। তার মানে ডিক্লাইন ইন কোয়ালিটি তোমার কমে যায় বা রিডিউস হয়ে যায় বা ডিক্লাইন হয়ে যায়, এন্ড পারফরমেন্স অফ, মানে কোয়ালিটি এবং পারফরমেন্স দুইটাই অফস্প্রিং এর অথবা F1 এর কোয়ালিটি এবং পারফরমেন্স দুইটাই কমে যায় ডিউ টু ম্যাটিং বিটুইন রিলেটেড ইন্ডিভিজুয়ালস এর মধ্যে মেটিং এর ফলে সাধারণত এই জিনিসটা হয়ে থাকে আর কি, ইনব্রিডিং ডিপ্রেশনটা হয়। আচ্ছা, মোটামুটি বুঝতে পেরেছি আমরা, গেল। এবার চলে আসবো তাহলে ইনব্রিডিং আলোচনা হইলো, কোএফিসিয়েন্ট আলোচনা হইলো, ডিপ্রেশন হইলো, এখন অ্যাপ্লিকেশন অফ দ্য ইনব্রিডিং। কথাটা শুনতেই কেমন জানি লাগতেছে, তাই না। ইনব্রিডিং মানেই তো খারাপ, তাই না, বাবা মার খারাপ বৈশিষ্ট্যগুলো F1 এর মধ্যে চলে আসে, তাই না। তাহলে এটা যে অ্যাপ্লিকেশন গুলো হবে স্বাভাবিকভাবে ভালো হওয়ার কথা না, সাধারণত কি খারাপ হয়ে যাওয়ার কথা। খেয়াল করে দেখো এই জায়গায়, এটা হলো কিছু কিছু অ্যানিমেলের ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু বৈশিষ্ট্য ফিক্সড করে ফেলানো হয়, মানে ডিজায়ারেবল যে ট্রেট গুলো আছে, যেমন বাবা মার, ঠিক আছে, বাবার খারাপ বৈশিষ্ট্যগুলো, মায়ের খারাপ বৈশিষ্ট্যগুলো F1 এর মধ্যে আসলো, এটা হইলো কি আমরা ইনব্রিডিং ডিপ্রেশন বলতেছি, তাই না। কিন্তু বাবা মার খারাপ বৈশিষ্ট্যগুলো এই মানে এই যে ক্লোজলি রিলেটেড ইন্ডিভিজুয়ালস এর মধ্যে মেটিং করা হয়, ইনব্রিডিং হচ্ছে হোক, তাতে কি হয়েছে, কিন্তু কিছু কিছু বৈশিষ্ট্য আছে এই ইনব্রিডিং এর ফলে এগুলো ফিক্সড হয়ে যায় অফস্প্রিং এর মধ্যে। পরে অফস্প্রিং এর মধ্যে যখন ফিক্সড হয়ে যায়, ওই F1 অথবা অফস্প্রিং কে নিয়ে তখন অন্য অ্যানিমেলদের মধ্যে ক্রস করায় ওই ক্যারেক্টারিস্টিক গুলো পরের মানে নাতিপোতার মধ্যে ট্রান্সফার করা, ঠিক আছে। আসতেছি এক এক করে, খেয়াল করে দেখো ইনব্রিডিং, তাই না, ডেলিবারেটলি ইউজড, মানে ব্রিডিংটা আচ্ছা গেল। এটাকে ফিক্সেশন অফ দ্য ডিজায়ারেবল ট্রেটস, খেয়াল করেছো, মানে ডিজায়ারেবল যেগুলো কাঙ্ক্ষিত, যেগুলো তুমি চাচ্ছ, সেই বৈশিষ্ট্যগুলো কি ইনব্রিডিং ইনক্রিজেস দ্য হোমোজাইগোসিটি, মানে ঠিক আছে খারাপ জিনগুলো সাধারণত চলে আসে, ভালো জিনগুলো তো আসে, তাই না। যখন তোমার ভালো জিনগুলো চলে আসে তখন সেটাকে বলা হয়, মানে তাহলে F1 এর মধ্যে ওটা ফিক্সড হয়ে যায়, তখন সেটাকে বলা হয় কি ফিক্সেশন অফ দ্য ডিজায়ারেবল ট্রেটস, মিনিংস জিনস বিকাম মোর ইউনিফর্ম, তারা একদম একই রকম হয়ে যায়, আমে দুধে যে রকম সম্পর্ক ওই রকম হয়ে যায় আর, ঠিক আছে। এর ফলে কি খেয়াল করে দেখো, যদি ফিক্সড হয়ে যায়, তাই না, ধরে নিলে যে প্যারেন্টস এবং মানে মেল ফিমেলের মধ্যে হাই মিল্ক প্রোডাকশনের জন্য রেসপন্সিবল যে জিনগুলো বা বৈশিষ্ট্যগুলো ছিল, এগুলো মানে খারাপ বৈশিষ্ট্য না, এগুলো হলো ভালো বৈশিষ্ট্য। এই ভালো বৈশিষ্ট্যগুলোকে মাথায় রেখে তুমি কি করবা, ক্লোজলি রিলেটেড ইন্ডিভিজুয়ালস এর মধ্যে মিটিং করাও,
এজ এ রেজাল্ট ভালো বৈশিষ্ট্যগুলো দুইজনের মধ্যে ভালো থাকলে ভালো ভালো যোগ ভালো দুইটার মধ্যে আরো ভালো হয়ে যায়। ঠিক আছে, ওই জিনিসটাকে বলা হয়েছে আর কি ফাস্ট গ্রোথ এবং এগ প্রোডাকশন। ওয়ান্স ফিক্সড, একবার যখন এই বৈশিষ্ট্যগুলো ফিক্সড হয়ে যায়, দিস স্টেটস কনসিস্টেন্টলি পাস টু ফিউচার জেনারেশন, এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে, ওই জেনারেশন থেকে তার পরের জেনারেশনে চলতেই থাকে এইভাবে যখন একবার ফিক্সড হয়ে যায়। এই সমস্ত কিছু কিছু ক্ষেত্রে এটার ইনব্রিডিং এর কি হয় অ্যাপ্লিকেশন তোমার ইম্পর্টেন্স আছে কিন্তু, তাই না? এটা একটা গেল। 2 নম্বর হলো ডেভেলপমেন্ট অফ দ্য পিওর লাইন, জেনেটিক্যালি পিওর লাইন ডেভেলপ করো, ঠিক আছে, কোনো ভেজাল নাই আর কি, তাই না? ইন পোল্ট্রি ব্রিডিং স্পেশালি ইনব্রিডিং ইজ ইউজ টু ক্রিয়েট পিওর লাইন। মানে পিওর লাইন বলতে হলো কি, অনেক সময় হলো নিত্য নতুন জাত যখন আমরা ডেভেলপমেন্ট করি তখন বিভিন্নটার মধ্যে একটার সাথে আরেকটার সাথে আরেকটা ক্রস করা হয়। এর আগে তো আমরা দেখলাম যে এর সাথে বি ক্রস করা হয়, এর সাথে বি ক্রস করার ফলে যে F1টা আছে সেটাকে আবার সি এর সাথে ক্রস করা হয়, তাই না? এরকম করা হয়। দেয়ারফর ইনব্রিডিং এর ক্ষেত্রেও সাধারণত পিওর লাইন তোমার ডেভেলপ করা হয়। পিওর লাইন বারবার ক্রস করার ফলে করতেই থাকবা, এক জেনারেশন আরেক জেনারেশন তার পরের জেনারেশন এমন ভাবে পাবা, এরপরে আর ক্রস করলে দেখা যায় যে আর কোনো কিছু চেঞ্জ আসতেছে না, সেগুলোকে আমরা বলি পিওর লাইন। ফার্দার ওইগুলোকে তখন নিয়ে আর মানে অন্যান্য ক্ষেত্রে ব্রিডিং এর জন্য ইউজ করা হয়। তার মানে ডেভেলপমেন্ট অফ দা পিওর লাইনস। এরপর হলো কি প্রোডাকশন দা হাইব্রিড ভিগর। এই যে খেয়াল করে দেখো আমরা ইনব্রিডিং ডিপ্রেশন পড়লাম, তাই না? যে হার্মফুল জিনিসগুলো যখন তোমার F1 এর মধ্যে চলে আসবে তখন ওই মানে F1টা প্যারেন্টস এর চেয়ে মানে খারাপ পারফরমেন্স দিবে অথবা খারাপ প্রোডাকশন দিবে, তাই না? কিন্তু আমরা যদি টার্গেট করি ভালো মায়ের যে ভালো বৈশিষ্ট্য আছে, বাপের যে ভালো বৈশিষ্ট্য আছে, অথবা মেল ফিমেলের যে ভালো বৈশিষ্ট্যগুলো আছে, এগুলোকে টার্গেট করে যদি ব্রিডিং করে F1টাকে নিয়ে আসে, খারাপ বৈশিষ্ট্য আছে ঠিক আছে, কিন্তু সেখানে মানে বারবার ক্রসিং করার ফলে অনেক সময় দেখা যায় যে খারাপ বৈশিষ্ট্যগুলো F1 এর মধ্যে আসে, ভালো বৈশিষ্ট্যগুলো F1 এর মধ্যে চলে আসে। তখন কিন্তু তুমি সেটাকে ইনব্রিড বলতে পারবে না, তাহলে দুই প্যারেন্টস এর মানে মেল ফিমেল যে আছে এদের চেয়ে এদের দুইজনের ভালো বৈশিষ্ট্যগুলো F1 এর মধ্যে চলে এসেছে, তখন সেটাকে বলি আমরা কি হেটেরোসিস অথবা হাইব্রিড ভিগর। এটা খুব মানে খুব অল্প পরিমাণে হয়, খুব রেয়ার আর কি, কিন্তু অনেক সময় হয়ে যায়, তাই না? খেয়াল করে দেখো ইনব্রিডিং ইজ ইউজড ইনডাইরেক্টলি, ডাইরেক্টলি না, টু প্রডিউস সুপিরিয়র ক্রস ব্রিড এনিমেলস। ফার্স্ট পিওর লাইনস আর ডেভেলপ, ওই যে পিওর লাইন প্রথমে ডেভেলপ করা হয়, পরে ওইটাকে আনরিলেটেড এনিমেলের সাথে, খেয়াল করছো, দেন আনরিলেটেড লাইনস আর ক্রস, মানে পিওর লাইন তুমি ডেভেলপ করলাম, মেল ফিমেল ক্লোজলি রিলেটেড মেল ফিমেলের মধ্যে ডেভেলপ ক্রস করানোর ফলে বারবার ক্রস করানোর পরে যে বৈশিষ্ট্যগুলো পাচ্ছ সেটা তুমি পেয়ে গেছো, আর যতই ক্রস করানো না কেন আর মানে নিত্য নতুন বৈশিষ্ট্য আসতেছে না, ওইটাকে তখন তুমি আনরিলেটেড অন্য বংশের কোনো ফিমেলের সাথে সেটাকে ক্রস করাও, তখন তুমি কিন্তু ভালো একটা বৈশিষ্ট্য পাবা, তখন সেটাকে আমরা বলতেছি কি হাইব্রিড ভিগর অর হেটেরোসিস গেল। আর হাইব্রিড ভিগর অর হেটেরোসিস হলে বেটার গ্রোথ হবে, হায়ার ফার্টিলিটি হবে, ইত্যাদি ইত্যাদি হবে, ডিজিজ রেজিস্ট্যান্স বেড়ে যাবে আর কি। গেল ইনব্রিডিং মানে আছে অ্যাপ্লিকেশন তিনটা গেল। চারটা হলো কি এক্সপ্রেশন অফ দ্য রিসেসিভ জিন। রিসেসিভ জিনস গুলো অনেক সময় তোমার প্রকাশ পায়, এই জিনিসগুলো যদি হার্মফুল হয়, তাই না? হার্মফুল জিনগুলো তখন তোমার F1 এর মধ্যে চলে আসে, তাহলে তুমি কিন্তু বুঝতে পারবা যে কোন জিনিসগুলো হার্মফুল কোনগুলো তোমার হার্মফুল না, তাই না? ইনব্রিডিং এক্সপোজেস রিসেসিভ জিনস ইনক্লুডিং হার্মফুল ওয়ান। রিসেসিভ জিনগুলো বৈশিষ্ট্য প্রকাশ পেয়ে যায়, রিসেসিভ জিনগুলো যখন তুমি বৈশিষ্ট্য যখন প্রকাশ পায় তাহলে তুমি সহজেই বুঝতে পারবা ক্লাসের মধ্যে কে বদমাইশ, কে ভালো, কে দুষ্টমি করে, কে দুষ্টমি করেন, তাই না? একই ভাবে হার্মফুল জিনগুলো যখন মানে কি ইনব্রিডিং করা হয় তখন ওই কি হার্মফুল জিনগুলো আস্তে আস্তে তোমার প্রকাশ পেয়ে যায়, তখন তুমি বুঝতে পারো কোন জিনিস কোন মানে ওই যে ওরা ক্লোজলি রিলেটেড ওই দুইটা অ্যানিমেলের মধ্যে হার্মফুল জিন কোনগুলো এবং হার্মফুল না কোনগুলো, এগুলো সহজে আইডেন্টিফাই করা যায়, তাই না? এস্টাবলিশমেন্ট অফ দ্য ইনব্রিড লাইন্স ফর রিসার্চ, যে পিওর আমরা তো আগেই বলেছি এটা আর কি, কি হয় যে পিওর লাইন তুমি ডেভেলপমেন্ট করতে পারবে, তাই না? হাইলি ইনব্রিড অ্যানিমেলস আর ইউজড ইন সায়েন্টিফিক রিসার্চ। অনেক সময় কি ইনব্রিড গুলো হাইলি ইনব্রিড যেগুলো সেগুলো কি সায়েন্টিফিক রিসার্চের জন্য অনেক সময় ইউজ হয় আর কি। গেল ইমপ্রুভমেন্ট থ্রু সিলেকশন, তাই না? খেয়াল করতে ইনব্রিডিং এলো ব্রিডার্স টু অ্যাপ্লাই সিলেকশন মোর এফিশিয়েন্ট। সিলেকশন নামে একটা আমাদের একটা আলাদা একটা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারে আমরা আরো ডিটেইলস পড়বো না আর কি। সুপিরিয়র ইন্ডিভিজুয়ালস আর ইজিয়ার টু সিলেক্ট, তার মানে হলো কি যখন তুমি ইনব্রিডিং এর মানে ক্লোজ রিলেটেড ইন্ডিভিজুয়ালস এর মধ্যে ক্রস করাবা তোমার বায়োলজিক্যাল ফিটনেসটা কমে যায়, ঠিক আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বায়োলজিক্যাল ফিটনেসটা বেড়ে যায়, তখন সেটাকে তুমি সুপিরিয়র ইন্ডিভিজুয়াল হিসেবে কাউন্ট করে সেটাকে নিয়ে তুমি অন্য অ্যানিমেলের সাথে ক্রস করাইতে পারো। আচ্ছা, প্রিজার্ভেশন অফ দ্য ভ্যালুয়েবল জার্ম প্লাজম, এই জার্ম প্লাজম গুলো তুমি কি করা হয় অনেক সময় সংরক্ষণ করে রাখা হয়। ইনব্রিডিং হেল্পস মেইনটেইন এলিট অর রেয়ার জেনেটিক ট্রেটস, মানে হলো কি যখন তুমি ইনব্রিডিং করবা
ইনব্রিডিং করার ফলে হলো কি কিছু কিছু ওই যে ফিক্সেশন অফ দ্য ডিজায়ারেবল ট্রেটস 1 নম্বর পয়েন্টে যে জিনিসটা আমরা পড়লাম, তাই না? যে কি হয়, ভালো ভালো বৈশিষ্ট্যগুলো অনেক সময় অ্যানিমেলের মধ্যে এফানের মধ্যে ফিক্সড হয়ে যায়। যখনই তোমার ফিক্সড হয়ে যায় ওইটাকে সাধারণত আমরা পিওর লাইন হিসেবে ধরি এবং ওটাকে মেইনটেইন করার চেষ্টা করি। ভবিষ্যতে নিত্য নতুন জাত যখন তৈরি করা হয় তখন ওইটাকে আনরিলেটেড অ্যানিমেলসের সাথে ক্রস করায় এই দুইটার বৈশিষ্ট্য আবার আর একটা এফানের মধ্যে নিয়ে এসে নতুন একটা জাত বের করে দেওয়া হয়। এই ছিল তোমার কি ইনব্রিডিং ডিপ্রেশন এর অ্যাপ্লিকেশন অথবা ইনব্রিডিং এর অ্যাপ্লিকেশন। আচ্ছা, আমার কথা কি বুঝে যায় না যায় না রাব্বি? জি স্যার, বোঝা যায়। আচ্ছা, লাস্ট আরেকটা টপিক আছে ডিগ্রি অফ দা ইনব্রিডিং ডিপ্রেশন। এই যে ইনব্রিডিং ডিপ্রেশন আমরা পড়লাম, তাহলে ইনব্রিডিং হয় কি অনেক সময় অনেক বেশি ইনব্রিডিং হয়ে যায়, অনেক সময় মাঝারি হয়, অনেক সময় কম হয়, অনেক সময় একেবারে নাই বললে চলে 0.5% হয়। এটাকে ডিগ্রি বলা হয় আর কি, বা কি কি ধাঁচে হয় খেয়াল করে দেখো। ডিগ্রি অফ দা ইনব্রিডিং ডিপ্রেশন মেজার্স হাউ মাচ পারফরমেন্স ডিক্লাইন্স এজ ইনব্রিডিং ইনক্রিজেস। ইনব্রিডিং বাড়তেছে, তোমার পারফরমেন্সটা কি হারে কমতেছে। ইনব্রিডিং যদি বেড়ে যায় তাহলে নিশ্চয়ই পারফরমেন্সটা কমে যাবে, তাই না? সেটাই হলো তোমার ডিগ্রি অফ ইনব্রিডিং ডিপ্রেশন। খেয়াল করে দেখো, ইনব্রিডিং ডিপ্রেশন আউটব্রিড মিন মানে যে গড় মধ্য প্রচুরক সবার ছোটবেলায় যে পড়েছিলাম আমরা, তাই না? মিন এখনো তো মনে হয় স্ট্যাটিস্টিক্স পড়াবে তোমাদের আর কি, বা পড়ায় ফেলেছে, তাই না? আউট মানে জায়গা একটা উদাহরণের ক্ষেত্রে আছে, এক্সাম্পলের ক্ষেত্রে আছে। খেয়াল করে দেখো ডিগ্রি অফ দ্য ইনব্রিডিং ডিপ্রেশন এটা আসলে কি। খেয়াল করে দেখো আউটব্রিড অ্যানিমেল প্রোডিউস তোমার 10 লিটার অফ মিল্ক পার ডে, আর ইনব্রিড প্রোডিউসেস 8 লিটার মিল্ক পার ডে, তাই না? তাহলে ইনব্রিডিং ডিপ্রেশন কি হলো খেয়াল করে দেখো, যে আউটব্রিডটা যায়, আউটব্রিড থেকে তুমি কি করবা, ইনব্রিডেডটা বাদ দিবা, ডিভাইডেড বাই কি আউটব্রিড ইনটু 100। এই জিনিসটা এখানে তোমার দেখাতে চেয়েছে ওনারা আর কি। খেয়াল করে আউটব্রিড মিন বিয়োগ ইনব্রিড মিন ডিভাইডেড বাই আউটব্রিড মিন ইনটু 100, এটা করলে তুমি ইনব্রিডিং ডিপ্রেশনটা মোটামুটি পেয়ে যাবে আর কি। এটা হলো তোমার কি মানে ইনব্রিডিং ডিপ্রেশনের একটা এক্সাম্পল গেল। এবার চলে আসছি ডিগ্রি, তাই না? তার মানে হলো ইনব্রিডিং ডিপ্রেশন যে হয় এটা বিভিন্ন রকমের হতে পারে, তাই না? সবচেয়ে বেশি হতে পারে, তার চেয়ে অল্প কম হতে পারে, তার চেয়ে আরো কম হতে পারে, একেবারে খুবই নেগলিজিবল অ্যামাউন্ট হতে পারে। সে অনুসারে এখানে কিছু মানে ভাগগুলো দিয়েছে, এগুলা ডিটেলস পড়ার দরকার নাই, জাস্ট খালি 1-2 সেন্টেন্সে পড়ো। মেইন জিনিসগুলো আমরা পড়ে ফেলেছি, ইনব্রিডিং, তারপরে ইনব্রিডিং কোএফিসিয়েন্ট, ইনব্রিডিং ডিপ্রেশন এবং ইনব্রিডিং এর অ্যাপ্লিকেশন, তাই না? গেল। এবার তাহলে ইনব্রিডিং ডিগ্রি অফ দ্য ইনব্রিডিং ডিপ্রেশন মানে ইনব্রিডিং ডিপ্রেশন গুলো বিভিন্ন প্রকারের হতে পারে, এনিমেল ভেরি করে। একটা খেয়াল করে দেখো কি হাই ইনব্রিডিং ডিপ্রেশন, তাই না? তারপরে এরপরে আর একটা হলো তো কি তোমার যে মডারেট ইনব্রিডিং ডিপ্রেশন, দুইটা গেল, হাই মডারেট। তারপরে হলো লো ইনব্রিডিং ডিপ্রেশন, তাহলে হাই মডারেট লো 3 প্রকারের, হাই মডারেট লো 3 প্রকারের। আর একটা হলো নেগলিজিবল, নাই বললেই চলে আর কি। খেয়াল করতে অ্যাবসেন্স অফ ইনব্রিডিং ডিপ্রেশন মানে নাই, তাই না? এই 4টা ভাগে তোমার ইনব্রিডিংটা হতে পারে। এই নিয়ে হালকা অল্প অল্প করে বর্ণনা দিয়েছে, এটা একটু জাস্ট খালি 1-2 সেন্টেন্সের মাধ্যমে অল্প করে জানার চেষ্টা করবো আমরা। যদি বেশি করে পড়ার ইচ্ছা থাকে পড়ে নিবা, কিন্তু পরীক্ষার জন্য জাস্ট খালি আইডিয়া নিয়ে যাবা যে ইনব্রিডিং ডিপ্রেশন বা ডিপ্রেশন ডিগ্রি অফ দ্য ইনব্রিডিং ডিপ্রেশন এটাকে 4টা ভাগে ভাগ করা হয়, হাই মডারেট লো এবং অ্যাবসেন্ট, এই 4টা ভাগে ভাগ করা হয়, তাই না? খেয়াল করে দেখো এই জায়গায় কি বলতে যাচ্ছে তাহলে ওরা, দিস অকার্স when inbreeding leads to severe decline in biological fitness। একেবারে ইনব্রিডিং ডিপ্রেশন মানে বাবা মায়ের যত খারাপ বৈশিষ্ট্যগুলো ছিল কপালের দোষে সব খারাপ বৈশিষ্ট্যগুলো F1 এর মধ্যে এসে গেছে। এমন অবস্থা হয়েছে যে তোমার F1 অথবা ইনব্রিডের মানে কোনো কোয়ালিটি বলতেই থাকে, তখন সেগুলোকে বলা হয় হাই ইনব্রিডিং ডিপ্রেশন, তাই না? খেয়াল করে দেখো মার্কড রিডাকশন ইন ফার্টিলিটি, অনেক পরিমাণে ফার্টিলিটি কমে যায়, মানে তাই না? কি ভায়াবিলিটি কমে, গ্রোথ রেট কমে, সার্ভাইভাল রেট কমে, ডিলিটেরিয়াস রিসেসিভ জিন, সব যে ডিলিটেরিয়াস রিসেসিভ জিনগুলো আছে যা সবাই একসাথে হয়ে যায়, তাই না? ঈদের ছুটিতে যেমন গ্রামের বাড়িতে গেলে সব বন্ধুরা বান্ধবীরা এক হয়ে যাওয়া আর কি, তাই না? ওই রকম সমস্ত খারাপ জিনগুলো যখন একসাথে হয়ে যায় F1 এর মধ্যে, তখন সেটা আমরা ইনব্রিড বলি, কিন্তু ওটা হাই ইনব্রিডিং বলি, আমরা হাই ইনব্রিডিং ডিপ্রেশন বলি আর কি, তাই না? খেয়াল করে দেখো এটা সাধারণত এই যে বিভিন্ন লাইভ স্টক কেটেলের মধ্যে অনেক সময় হয়ে থাকে, কাছাকাছি টিল্ডেড এর মধ্যে ক্রস করা হয়। ক্যারি মেনি হিডেন, তার মানে এই সমস্ত কিছু কিছু অ্যানিমেলের মধ্যে কিছু ক্যারি মেনি হিডেন হার্মফুল রিসেসিভ জিন,
যখন এটাকে আউট ক্রস করা হয়, অন্যান্য ইসের মধ্যে ক্রস করা হয়, তখন হিডেন জিনগুলো তোমার প্রকাশ পায় না। কিন্তু যখন কি করা হয়, যে ক্লোজলি রিলেটেড ইন্ডিভিজুয়ালস এর মধ্যে যখন মিটিং করা হয়, তখন তোমার হার্মফুল জিনগুলো প্রকাশ পেয়ে যায়। যাক, পারলে পড়বা, না হলে নাই। মডারেট ইনব্রিডিং ডিপ্রেশনের দ্বারা কি হয়, হাইয়ের চেয়ে কিছু কম হয়। খেয়াল করে দেখো, হেয়ার ইনব্রিডিং কজেস নোটিসেবল, মানে লক্ষণীয় না, কিছুটা কমে গেছে, তাই না? বাট নট সিভিয়ার ডিক্লাইন ইন দ্য পারফরমেন্সটা অনেক বেশি পরিমাণে কমে যায় না, কমে কিন্তু অল্প কমে, তাই না? খেয়াল করে দেখো কি হলো, কি মানে মিল্ক ইল্ড, এগ প্রোডাকশন, তারপরে বডি ওয়েট ইত্যাদি তোমার স্লোলি এক বংশ থেকে আরেক জেনারেশনে, আরেক জেনারেশন থেকে আরেক জেনারেশনে স্লোলি কমে যায়। হ্যালো হ্যালো আমাদের তো পরীক্ষা নেই না, তাহলে তো কোনো রিটেক বা ইমপ্রুভ নাই কারণ যাক, গেল। তার মানে মডারেট ইনব্রিডিং ডিপ্রেশন গেল, তারপরে আমাদের কিছু বলেছে এই জায়গায়, তারপরে চলে আসি তার মানে লো ইনব্রিডিং ডিপ্রেশন। লো ইনব্রিডিং ডিপ্রেশন মানে লিটল ইফেক্ট অন ওভারঅল পারফরমেন্স। ধরে নিলে যে প্যারেন্টস এর মধ্যে, দুই প্যারেন্টস এর মধ্যে তোমার কি ছিল, রিসেসিভ জিন ছিল, হার্মফুল রিসেসিভ জিন ছিল 15, মানে ধরে নিলে কি মানে 15টা, এর মধ্যে একটা দুইটা এসে গেছে, সবগুলো আসে নাই। দুই প্যারেন্ট মিলে ছিল টোটাল কত, 15টা, দেখা গেল যে একটাতে 8টা ছিল, একটাতে 7, অথবা 8টা 16টা ছিল, এসে গেছে একটা, তাই না? সবগুলো আসে না, তখন সেটা হলো কি লিটিল বলা, অল্প অল্প থাকে আর কি, তাই না? লিটিল ইফেক্ট অন ওভারঅল পারফরমেন্স, খুব অল্প পরিমাণে একটা পারফরমেন্স করে, মাইনর অর নেগলিজেবল রিডাকশন ইন দা বায়োলজিক্যাল ফিটনেস অথবা ফিটনেস ট্রেটস, খুব অল্প পরিমাণে কমে আর কি। এটাকে বলা হয় লো ইনব্রিডিং ডিপ্রেশন। এই পর্যন্ত গেল। আর হলো অ্যাবসেন্স অফ ইনব্রিডিং ডিপ্রেশন, মানে নেই, নো অবজারভেবল নেগেটিভ কি ইফেক্ট অফ দ্য ইনব্রিডিং, তাই না? ফিটনেস স্টেটস রিমেন স্টেবল ডিসপাইট হাই হোমোজাইগোসিটি। তার মানে এখানে হয়েছে কি, যে তোমার মানে দুই প্যারেন্টস এর মধ্যে ক্রস করানোর ফলে যখন তোমার F1টা হয়েছে, F1 এর মধ্যে যে জিনগুলো আছে সেগুলো কিন্তু হোমোজাইগোসিটি বেড়ে গেছে, মানে জিনগুলো কাছাকাছি, মানে ক্লোজলি রিলেটেড জিনগুলো তোমার চলে এসেছে। কিন্তু তারপরে ওরা ওই জিনগুলো কিন্তু খারাপ না, ওই জিনগুলো থেকে যে বৈশিষ্ট্যটা আছে যে এনিমেলের মধ্যে যখন এক্সপ্রেস পায়, সেটা হলো ভালো। এই কারণেই হয়তো ইনব্রিডিং ডিপ্রেশন তোমার খুব একটা চোখে বাঁধে না। এই জন্য রিয়ার ইন অ্যানিমালস বাট মে অকার ইন মানে ল্যাবরেটরির মধ্যে যখন আমরা গবেষণা করি বা বারবার যখন মিটিং করি, সেক্ষেত্রে সাধারণত এই জিনিসগুলো অনেক সময় দেখা যায় আর কি। ঠিক আছে, যাক, খেয়াল করে দেখো তাহলে সামারি কি, হায়ার ইনব্রিডিং ডিপ্রেশন। তার মানে আমরা দেখলাম কি, ইনব্রিডিং ডিপ্রেশন মানে কি, F1 এর বৈশিষ্ট্যটা তোমার বাবা মার চেয়ে খারাপ হয়ে যাও। এটা যদি বেশি খারাপ হয়ে যায়, কেন খারাপ হয়? জেনেটিক্যালি ডাইভার্স পপুলেশন সাডেনলি ইনব্রিড। জেনেটিক্যালি ডাইভার্স পপুলেশন কি হয় তোমার, মানে হায়ার ইনব্রিডিং ডিপ্রেশন, যখন হায়ার ইনব্রিডিং ডিপ্রেশন হয়ে যায়, এগুলো সাধারণত তোমার জেনেটিক্যালি ডাইভার্স পপুলেশনের মধ্যে সাধারণত হঠাৎ করে তোমার চোখে বাঁধে। মানে ডাইভার্স পপুলেশনের মধ্যে অনেকগুলো এনিমেল একসাথে, ফরেস্ট এনিমেলের মধ্যে, ক্লোজলি রিলেটেড এনিমেলের মধ্যে যখন ক্রসিং হয়, তখন সাধারণত এই জিনিসটা চলে আসে। আরেকটা হলো কি, লোয়ার অর অ্যাবসেন্ট ডিপ্রেশন, মানে ইনব্রিডিং ডিপ্রেশন তোমার বেশি হয় এবং কম হয় অথবা নাই, এক্ষেত্রে পপুলেশন হিস্ট্রিক্যালি ইনব্রিড। তার মানে হলো কি, হিস্ট্রিক্যালি ইনব্রিড, অনেক বছর আগে থেকেই তারা ইনব্রিড, কিন্তু ওদের ভিতরে তোমার ডিজায়ারেবল ট্রেটস গুলো ফিক্সড হয়ে গেছে, এন্ড জেনেটিক্যালি তারা ক্লিন, তাদের ভিতরে হার্মফুল জিন নাই, হার্মফুল জিনগুলো, হার্মফুল রিসেসিভ জিনগুলো তার নাই। এই জন্য লোয়ার অর অ্যাবসেন্ট ডিপ্রেশন কি হইলো, পপুলেশন হিস্টোরিক্যালি ইনব্রিড, অনেক বছর আগে থেকে ইনব্রিডিং অবস্থায় তারা চলে আসতেছে। এর ফলে হয়েছে কি, যে তোমার ডিজায়ারেবল যে জিনগুলো ছিল এক হয়ে গেছে, হার্মফুল রিসেসিভ জিনগুলো স্লোলি আউট হয়ে গেছে। সেই জন্য সেটাকে বলতেছে জেনেটিক্যালি ক্লিন। যাক, পারলে পড়বা, না হলে নাই। জাস্ট খালি এখান থেকে যে জিনিসটা পড়বা কি, যে মানে ডিগ্রি অফ দ্য ইনব্রিডিং ডিপ্রেশন, এটাকে সাধারণত মানে মেইনলি 3 প্রকারের হতে পারে, তাই না? হাই, মডারেট এবং লো, তাই না? আর যদি না থাকে সেটা তো নাই। আর এই ছিল তোমাদের এই 2টা চ্যাপ্টারের সিলেবাসের উপর মোটামুটি আলোচনা আর কি। আমি বাকি 2টা চ্যাপ্টার গুলো, মানে বাকি চ্যাপ্টার গুলো একটু অ্যারেঞ্জ করার চেষ্টা করব। দেখি, তোমাদের মিড টার্ম মনে হয় 19 তারিখের পরে, তো নাকি?
এই মিড টার্ম পরীক্ষা কবে রুটিন দিয়ে দিয়েছে কি চেয়ারম্যান স্যারে? স্যার আগামীকালকে একটা আছে, আবার হচ্ছে 16 তারিখে একটা আছে স্যার। আগামীকালকে ক্লাস আছে না মিড টার্ম পরীক্ষা আছে? মিড টার্ম আছে স্যার একটা। ওরে আল্লাহ রে, মিড টার্ম শুরুই করে দিলাম। হ্যাঁ, অসুবিধা নাই, দেখা যাক। আমাদের পরীক্ষা হয়ে গেছে তো, মানে মানে আমাদের পরীক্ষা শুরু হয়ে গেছে, এর মধ্যে গুছিয়ে ফেলবো। মানে পরীক্ষাটা জিএসটি পরীক্ষা না হইলে এটা হবে না, খুব প্যারার মধ্যে থেকে এগুলো নিয়ে ভয়ে থাকি আসলে আর কি। ঠিক আছে, জি স্যার। অসুবিধা নাই, দেখা যাক কি করে যায়। রাখলাম তাহলে, আজকে এই পর্যন্ত ছিল।